আমি চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ। কি জানেন আপনি আমার আর রোদ্দুরের সম্পর্কে? হুম, কি জানেন? আপনি এই রুমে আসছেন কেন? আর দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলুন, চলে যান। রোদ্দুর ভাইয়া দেখলে হুঁশ হারিয়ে ফেলবে। আমি কি করব? মেঘালয় আমার দিকে এগিয়ে আসছে। আমি খাটের পাশ দিয়ে অপর পাশ দিয়ে দৌড় দিলাম, কিন্তু সেই মেঘালয় আমার সামনে এসে দাঁড়ায়। আমি যেন জমে গেছি, ভয় পেয়ে গেলাম। সেই কৈশোরের স্মৃতিটা তাজা হয়ে গেল। আমি যেন হুঁশ হারিয়ে ফেললাম। হঠাৎ মেঘালয় আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জড়িয়ে ধরা ছেড়ে দিয়ে দুই বাহুতে শক্ত করে চেপে ধরে বলল, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি হুর। তোমাকে আমার হতেই হবে, আমার, শুধু আমার। আমি তোমাকেই চাই। বেশি কিছু বলতে না দিয়ে আমি মেঘালয়কে ধাক্কা দিই। হঠাৎ মেঘালয় ধাক্কা খেয়ে দূরে সরে গেল। আমি দৌড়ে দরজার সামনে গিয়ে খোলার চেষ্টা করতেই পেছন থেকে মেঘালয় আমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। ভয়ে আর ব্যথা পেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রোদ্দুর বলে চিৎকার দিলাম। বললাম, রোদ্দুর ভাইয়া, আপনি কোথায়? রোদ্দুর ভাইয়া। মেঘালয় মুখ চেপে ধরে, চোখ দুটি টকটকে লাল। মেঘালয় আরো শক্ত করে চুল চেপে ধরে রাগী কণ্ঠে বলল, রোদ্দুর খালি রোদ্দুর, তাই না? কেন ওর ছোঁয়া তো সাদরে গ্রহণ করিস? আমি ধরলি তোর অসহ্য লাগে। আমি তোকে ভালোভাবে বুঝাতে চেয়েছি, আর তুই তো ভালো কথার মানুষই না। তোকে দরজায় রোদ্দুর ভাইয়ের গলার আওয়াজ। দরজা ধাক্কাচ্ছে। আমি শব্দ করতেই পারছি না। মেঘালয় মুখ চেপে ধরে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন আটকে গেছে শ্বাস। হঠাৎ বিকট আওয়াজে দরজা ভেঙে গেল। মেঘালয় আমাকে ছেড়ে দু কদম পিছিয়ে গেল। রোদ্দুর ভাইয়া দৌড়ে আমাকে এসে ধরে। রোদ্দুর ভাইয়ার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হয়ে গেছে। আবছা আবছা চোখে রোদ্দুর ভাইয়াকে দেখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। অন্যদিকে রোদ্দুর রাজুকে ইশারায় মেঘালয়কে মারতে বলল। রাজু ইশারা পেতেই মেঘালয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। রোদ্দুর মায়রাকে ইশারায় হুড়কে ধরতে বলে। মায়রা ধরতেই রোদ্দুর যেন সিংহের মতো গর্জে উঠল। মেঘালয়কে ইচ্ছে মতো ধোলাই দিচ্ছে। এ বাড়ির সবাই একসাথে হয়ে গেছে। অবশেষে মেঘালয়ের মা রোদ্দুরের পায়ে ধরে কান্না করে দিল। বাধ্য হয়ে মেঘালয়কে ছেড়ে দিল। তবে আধমরা মেঘালয়ের করুণ অবস্থা। রোদ্দুর সবাইকে হুমকি দিয়ে বলল, সামনে এরকম যদি আবারও হয়, তাহলে এই মেঘালয়ের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দিব। রোদ্দুর কারো কথা শুনল না। হুঁকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। রাজু পিছু পিছু বেরিয়ে গেল। বাকিরা সবাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করলো। আর এই বাড়ির বড়লাল লজ্জায় মাথা নিচু করে ফেললো। জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। পাশে দাদি, চাচি, চাচা, রোদ্দুর ভাইয়া আর অনেকে। আরে এরা তো আমার পরিবার। আমি এখানে কেন? আমি তো সেই বাড়িতে ছিলাম। সেই বাড়ি বলতে সেই ঘটনা মনে পড়ে গেল। চোখ জুড়ে অশ্রুরা হানা দিল। তবুও চোখ দুটো আপনা আপনি রোদ্দুর ভাইয়ের দিকে গিয়ে ঠেকলো। আজ রোদ্দুর ভাইয়া শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে, একদম শান্ত। ঘটনাটা ঘটেছে পুরো একদিন হয়ে গেছে। রোদ্দুর ভাই এখনো আমার সাথে কথা বলে নাই। হয়তো সে আমাকে খারাপ ভাবছে, কিন্তু আমি তো কিছু করি নাই। বারান্দায় বসে আছি, হাঁটু মুড়ে, আমার কৈশোরের কথা ভাবছি। সেই একই স্মৃতি আবারও হানা দিচ্ছে। একই ঘটনা দুইবার, কিন্তু মানুষ দুটো ভিন্ন। কি অদ্ভুত মিল! তখন আমার বয়স হয়তো 12 বা 13 হবে। এক লম্বা ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে ঘুরতে গেলাম। মা, বাবা, ভাইয়া আর আমি। আমাদের যাওয়ার সপ্তাহ পর রোদ্দুর ভাইয়াও আসে। রোদ্দুর ভাইয়া আর আমার মাঝে কখনো মিল থাকতো না। সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকতো। ওই দিনগুলো কতটা সুন্দর ছিল, কিন্তু আমার জীবনে ভয়ঙ্কর কালো অধ্যায়টা যেন ওখান থেকেই শুরু। হাঁটু মুড়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। রাত অনেকটাই গভীর হয়েছে। আকাশে আজ চাঁদটা খুব সুন্দর পরিপূর্ণ হয়ে উঠেছে। আজ হয়তো আকাশ খুশিতে আত্মহারা হয়ে গেছে। খুশি, সত্যি কি আমার এই জীবনে খুশি নামক কিছু আছে? আমার ভাইটাও তো মনে করে বাবা মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, তাই হয়তো আমার সাথে কথা বলে না। সত্যি আমার আকাশে চাঁদের মতো কিছু আছে। আকাশের দিকে অশ্রু মাখা চোখে তাকিয়ে বললাম, সেদিন তো আকাশের বুকে চাঁদ ছিল না। সেদিন তো আকাশের বুকে তারাদের মেলাও ছিল না। সেদিন আকাশ অভিমান করেছিল। সেদিন তো আকাশের বুকে কালো মেঘের আস্তরণ জমেছিল। সেদিন তো আমিও মনহারা, তুমি মনহারা পথিক হয়েছিলাম। জানো প্রিয়, আজ আমি আবারও আকাশ দেখতে এসেছি। আজ আকাশের বুকে চাঁদ আছে। আজ আকাশের বুকে তারাদের মিলন মেলা আছে।
আজ আকাশের বুকে কোনো কালো মেঘ নেই। আজ আকাশে কোনো অভিযোগ অভিমান নেই। মৃদুলা বাতাস আছে, মোহনীয় লগ্ন আছে, জ্যোৎস্নার আলো আছে। আমিও আছি, তুমিও আছো। তোমার আমার সেই অভিমান আর জমা নেই। রোদ্দুর ভাইয়াকে দেখে আর তার বলা কথাগুলো শুনে আমার সেদিনের কথা মনে পড়ে গেল। এক বিকেলে আমি আর রোদ্দুর ভাইয়া টিভির রিমোট নিয়ে খুব ঝগড়া করলাম, কিন্তু আমি সেই হেরেই গেলাম। রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বাড়ির সবাই হাসতেছে। আমি বেরোতেই আমার পিছু পিছু রোদ্দুরও বের হলো। তাই তাকে দেখে আমি দৌড় দিলাম। রোদ্দুর ভাইয়া গ্রামে গেলে আমার পিছু পিছু থাকে। সে নাকি রাস্তাঘাট চেনে না। রিমোটের রাগ এখানে কিভাবে মেটাবো? আমি তাকে রেখেই দিয়েছি দৌড়। চেয়ারম্যান চাচার ভাঙা গোয়াল ঘরে ঢুকে পড়লাম। রোদ্দুর ভাইয়া আমাকে খুঁজতে লাগলো, কিন্তু আমি কি জানতাম সেখানে চেয়ারম্যানের পাগল ছেলেও ছিল, যে বাঁধন ছুটে ওখানে এসে লুকিয়ে আছে। হঠাৎ পেছনে খসখস শব্দ শুনে পেছন ফিরে তাকাতেই ভয়ে এক লাফে মনে হয় 5-7 ইঞ্চি দূরে গিয়ে পড়লাম। পাগলটা দৌড়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কি সুন্দর তুই, তোর নাম কি? আমি না তোরে রোজ দেখি এই রাস্তায়, তোকে না আমার ভালো লাগে। তোর শরীর কি সুন্দর। আমি ভয়ে চিৎকার করলাম। হঠাৎ আমার মুখ চেপে ধরে, তারপর বলল, ওই চিৎকার দিস না, চিৎকার দিস না। ওই ছেলেটার সঙ্গে কত কিছু করস, দরস, খেলস, লাফালাফি করস, ঝগড়া করস। আমার সাথেও কর, আয় তোকে চুম্মা দিই। ছোট ছিলাম, পাগলের কথা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম। হাত পা ছোড়াছুড়ি করছি। হঠাৎ পাগলটা গালে জোরে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে মা বলে চিৎকার দিলাম। পাগলটা এক টানে গায়ের পরা জামাটা ছিঁড়ে ফেলল। প্যান্ট ধরতেই রোদ্দুর ভাইয়া পাগলটাকে একটা লাথি দিল। ওখানে থাকা কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে পাগলটাকে ইচ্ছে মতো পেটাচ্ছে। সেদিন ওখানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলাম। 2 মাস অবধি আমি ট্রমার মধ্যে ছিলাম। শুনেছিলাম রোদ্দুর ভাইয়া নাকি ওই পাগলটার ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। চেয়ারম্যান তারপর থেকে আমাদের তেমন একটা দেখতে পারে না। চেয়ারম্যানের ছেলেকে নাকি অ্যাব্রড পাঠিয়েছে চিকিৎসার জন্য। তারপর 3 বছর শহরে ছিলাম, কিন্তু আজও আমি সেই ঘটনাটা ভুলতে পারি নাই। এগুলো ভাবছিলাম, কখন যে রোদ্দুর ভাইয়া পাশে এসে বসলো খেয়ালই ছিল না। রোদ্দুর ভাইয়া আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি ভাবছিস? যা হয়েছে ভুলে যা, আমি আছি তো। আমি থাকতে গিয়ে অন্য কেউ আমার প্রিয়তমাকে ছুঁয়ে দেখতে পারে? রোদ্দুর ভাইয়ের কথায় মুচকি হাসলাম। খুব অদ্ভুত তিনি, খুবই। কখনো মনে হয় এই ব্যক্তি যে খুব আপন কেউ, খুবই। আবার কখনো খুবই ভয়ঙ্কর। মনে হয় উনিও আমাকে ভালোবাসে। আবার অতীতে করা কাণ্ড দেখে মনে হয় হয়তো না, দায়িত্ব পালন করছেন শুধু। কেটে গেল আরো 2 দিন। নিজেকে একটু সামলাতে পেরেছি। সেদিনের পর মেঘালয় আর লিজা আপুর পরিবার আমার কাছে ক্ষমা চেয়েছে মেঘালয়ের করা ভুলের জন্য। মেঘালয়ের অবস্থা গুরুতর, হসপিটালে আছে। আমি জানি এটা রোদ্দুর ভাইয়ের কাজ, সে নিশ্চিত আবার কিছু করেছে। যাই হোক, ওসব নিয়ে মাথা ঘামাতে চাই না। যত তাড়াতাড়ি ভুলতে পারবো তত বেশি মঙ্গল। চাচা হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে গ্রামে যাবে। রোহান ভাইয়ার বিয়ে তো হলো, মাঝ দিয়ে এত বড় একটা কাণ্ড ঘটেছে, অনেক দিনও হয়েছে। দাদা আমার মা বাবার কবরটাও জিয়ারত করা দরকার। তাই সবাই রাজি হয়ে গেল। মায়েরা আপুরা চলে গেছে, রাজু ভাইয়ার মা বাবাও। শুধু রাজু ভাইয়া থেকে গেছে। 2টো গাড়ি নেওয়া হয়েছে, গ্রামে যাবে। এদিকে ভালোই হয়েছে, এভাবেও আমার গ্রামে ফিরতে হতো পেপারস গুলো কালেক্ট করার জন্য। সামনে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তো। 2টো গাড়ি নেওয়া হয়েছে, একটাতে আমরা ছোটরা আর একটাতে বড়রা। বিকেলের দিকে রওনা দিলাম। 4-5 ঘন্টার জার্নি। এভাবেও আমি গাড়িতে উঠলে বেশিক্ষণ জেগে থাকতে পারি না, ঘুমিয়ে যাই। আমার একপাশে রয়েছে রোদ্দুর ভাইয়া, অন্যদিকে লিজা ভাবি, আর রোহান ভাইয়া ও রাজু ভাইয়া ফ্রন্টে। যেই ভাবা সেই কাজ। আমার চোখে ঘুম ঢুলু ঢুলু করছে। হঠাৎ ব্রেক কষতেই আমি সামনের সিটে বাড়ি খাইলাম। কিছুটা ঘুম উবে গেল, কিন্তু ব্যথা পেলাম না তো। পাশে তাকাতেই লিজা ভাবি বলল, এসব কি? গাড়িতে কেউ এত বেখেয়ালি থাকে? আমার এসব পছন্দ না, প্লিজ নিজেকে সামলাও। এসব কোন ধরনের গেও ভূতের মতন কাজ?
রোহান ভাইয়া সামনে থেকে লিজা ভাবিকে ঝাড়ি দিল, বলল, আহ লিজা, তুমিও না? ও গাড়িতে উঠলেই ঘুমে এরকম পাগলামো করে, এটা আমরা জানি। পারলে ওকে ধরো, না হয় চুপ করে থাকো। রোহান ভাইয়ার ধমকানো কথায় আমি সোজা হয়ে বসলাম। কখন যেন রদ্দুর ভাইয়াও ধমক দেয়, ঘুম চোখে আনা যাবে না। এই ঘুম, তুই কিন্তু আসবি না বলে দিলুম। মিটমিট চোখে রদ্দুর ভাইয়ার দিকে তাকালাম। আহ, কি নিরামিষ চোখে তাকিয়ে আছে, যেন কি করে ফেলেছি। হঠাৎ করেই রদ্দুর ভাইয়া এরকম একটা কাজ করবে ভাবতেই পারিনি। সামনে থেকে রাজু আর রোহান ভাইয়া মিটমিট করে হাসছে, আর লিজা ভাবি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। রদ্দুর ভাইয়া আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ঘুমা, আর কথা বলবি না। এখন জোড়াজুড়ি করে লাভ নেই, ঘুমোতে পারলেই বাঁচি। মিনিট 5 পর আমি ঘুমিয়ে গেলাম। এত তাড়াতাড়ি হুড়কে ঘুমাতে দেখে রোদ্দুর মুচকি হাসি দিল। গাড়িতে সবাই এই জোড়া লাভবার্ডদের অদ্ভুত প্রণয় নীতি দেখলো। আজ কথাটি সত্যি না বললেই নয়। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সত্যিই ভালোবাসায় সব ধরনের পাগলামি জায়েজ। যত বেশি পাগলামি তত বেশি ভালোবাসা। গ্রামে পৌঁছে গেছি। ক্লান্ত পথিক আমরা সবাই। আসলে আমি মোটেও ক্লান্ত নই, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। সবাই যার যার রুমে রেস্ট করতে চলে গেল। পরের দিন সকালে পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙল। আকাশ মেঘে গুমুর গুমুর ডাকছে, বৃষ্টি পড়বে। ইস, কত দিন পর গ্রামে ফিরে এসে খুশিতে মন খারাপ দূর হয়ে গেল। আমার রুমের বারান্দার সাইডটা খুব সুন্দর, প্রকৃতি দেখা যায়। মনে মনে একটা ছন্দ মিলিয়ে নিলাম। আকাশে চলছে মেঘের খেলা, কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুলের মালা। প্রকৃতিতে চলছে রঙের মেলা, বর্ষার আমেজ সবুজে সবুজে সমাহার। মনে প্রকৃতি বিলাসের উন্মাদনার উদার। তাড়াতাড়ি নাস্তা খাচ্ছি, সময় কম হয়নি বটে। দাদি যে কোনো সময় উঠে যেতে পারে, তার আসার আগেই আমাকে বাড়ি থেকে বের হতে হবে। এই প্রকৃতিতে মন খুলে ঘুরতে না পারলে আজ আমি ঠিক থাকতে পারবো না। দাদি এসে গেলে এই মেঘের দিনে আমাকে বের হতে দেবে না। যেই ভাবা সেই কাজ, দ্রুত বের হয়ে গেলাম। তবে রমেলা খালার চোখে পড়ে গেলাম। রমেলা হচ্ছে আমাদের বাসায় কাজ করে, খুব ভালো মনের মানুষ। খালার দিকে কাদো কাদো ফেসে তাকালাম। খালা মুচকি হেসে ইশারায় যেতে বলল। খালা আমার অভ্যাস সম্পর্কে ভালোই জানে। বাড়ির বাইরে বের হয়ে গেটের কাছে যেতেই পেছন থেকে আমার জমের ডাক। সেখানেই দাঁড়িয়ে থাকলাম। মন চাচ্ছে এই গেটের সামনে হাত পা ছাড়িয়ে বসে কাঁদতাম। হুর, আমাকেও সাথে নিয়ে চল। মনটা খুশিতে বাকুম বাকুম করছে। পেছনে না তাকিয়ে মাথা নাড়িয়ে বললাম, তাড়াতাড়ি চলুন না লদ্দুর ভাইয়া, না হয় দাদি দেখে ফেলবে। রোদ্দুরও মুচকি হেসে হুড়ের পিছু পিছু হাঁটছি। হঠাৎ আমার পাশে এসে আমার হাত ধরে রদ্দুর ভাইয়া। কিছুটা বেখেয়ালি ছিলাম, একটু হকচকিয়ে উঠলাম। রদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। ওমা, এ কি? এমন ভাব নিয়ে হাঁটছে যেন এটা সবচেয়ে বিরক্তিকর, আর আমি তাকে বাধ্য করছি আমার সাথে হাঁটতে। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু না, পারছি না। তাই চুপচাপ হাতে হাত রেখেই হাঁটছি। ইচ্ছে ছিল আজ রদ্দুর ভাইয়াকে নিয়ে আমার প্রিয় একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু এর মধ্যেই আকাশ বৃষ্টিকে মাটির বুকে ঝাঁপিয়ে পড়তে হুকুম ফরমাইশ করে দিল। ঝুমঝুম বৃষ্টি পড়া শুরু করলো। আমি আর রদ্দুর ভাইয়া হাঁটতে হাঁটতে যে মাঠ পেরিয়েছি খেয়ালই ছিল না। এদিকে লোকালয় নেই, বড় বড় গাছ নেই, অনেক দূর দূর পর্যন্ত বড় বড় গাছ। তবে সামনে কিছুটা দূরে বড় একটা কড়াই গাছ আছে। রদ্দুর ভাইয়া আমাকে টেনে ওখানে নিয়ে গেল। আমি যে বৃষ্টি অপছন্দ করি মোটেও নয়, বৃষ্টি আমার বহুত প্রিয়। আমার তো ভিজতে ভালোই লাগছে। রদ্দুর ভাইয়া আর আমি ভিজে গেছি বললেই চলে। রদ্দুর ভাইয়ের হাত ছেড়ে আমি বৃষ্টিতে ঘুরে ঘুরে ভিজছি। রদ্দুর ভাইয়া মুচকি হেসে দেখছে। ব্যাপারটা অদ্ভুত লাগছে। একবারও বলছে না এই হুড়পড়ি বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে বা অন্য কিছু। সে আরো বেশি মুচকি হাসছে। হাটাস ব্যাটার মনে চলছেটা কি? আমি কোমরে 2 হাত গুজে দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। দুজনের মধ্যে 1 হাতের দূরত্ব। বললাম, আপনি হাসছেন কেন লদ্দুর ভাইয়া? আপনার এই মুচকি হাসি আমার মোটেও সুবিধার লাগছে না। আমি আর কখনো আপনাকে নিয়ে আসবো না আমার সাথে লদ্দুর ভাইয়া। রদ্দুর ভাই উচ্চ স্বরে হেসে উঠল। বড় কড়াই গাছের দিকে তাকালাম। আকাশে মেঘের কারণে আশেপাশে কালো হয়ে গেছে। কড়াই গাছটাকেই এখন আমার কাছে ভয়ঙ্কর লাগছে। আমি দাদির কাছ থেকে ভূত প্রেতের গল্প কত শুনেছি,
একটা ঢোক গিলে বললাম, রোদ্দুর ভাইয়া আপনি এমনি হাসছেন কেন? আপনাকে আবার এই কড়াই গাছের ভূতে ধরে নাই তো? এটা বলেই এক পা পেছুতেই রোদ্দুর ভাইয়া হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আমি ভয়ে জমে গেছি। আজ প্রমাণ পাইছি আমি ভীতু। লোক লজ্জার ভয়ে না বললেও সত্যি আমি ভীতুর ডিম। রোদ্দুর ভাইয়া আমার দিকে ঝুঁকতেই আমি ভয়ে দু চোখ বন্ধ করে ফেললাম। কানের কাছে ফিসফিস করে রোদ্দুর ভাইয়া বলল, আচ্ছা হুড়পড়ি, তুই কি কখনো বড় হবি না? আমি কি আমার ভার তোর কাছে জমা রাখতে পারবো না? আর কতদিন নিজেকে সামলাতে পারবো জানি না। এই হুড়পড়ি, তুই বোকা কেন? আমার সামনে বাচ্চামো অভিনয় করিস। দু চোখ খুলে ফেললাম। একটু বেঁকে রোদ্দুর ভাইয়ের চোখে চোখ রেখে বললাম, আমি যথেষ্ট বড় হয়েছি। আমি কয়েকদিন পর ইউনিভার্সিটিতে পড়বো। তুমি এখন আমাকে বাচ্চা বলছো? তুমি পচার লদ্দু। হঠাৎ আকাশ দিল এক হাক, মানে বজ্রপাত। বজ্রপাতে আমি ভয় পাই, তার উপর আগেই মনে ভূতের ভয়। দুটো একসাথে মিশিয়ে আমি ভয়ে রোদ্দুর ভাইকে জড়িয়ে ধরলাম। আমি ভুলেই গেছি আমরা দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। এই তো সময় আমরা নিজেদের মধ্যে হুঁশ হারিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারি। মিনিট দুয়েক পর রোদ্দুর ভাইয়া আমাকে ছেড়ে আমার মুখে তার দুহাত দিয়ে আলতো করে চেপে ধরলো। আমি কিছুটা চমকে উঠলাম, তার দিকে তাকালাম। মুহূর্তে শরীরের রন্ধে রন্ধে মাদকতার আভাস শুয়ে গেল, স্থির জমে গেছি। আমার মন কি চাচ্ছে বুঝতে পারছি না, তবে অনুভূতির এক অন্য অধ্যায়ে আমরা দুজনেই পৌঁছে গেছি। হঠাৎ রোদ্দুর ভাইয়া তার দুটি ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। মিনিট দুয়েক আমি থমকে ছিলাম। যখন বুঝতে পারলাম মস্তিষ্ক রোদ্দুর ভাইয়া থেকে দূরে সরতে আদেশ দিল, আমি শক্তি দিয়ে ধাক্কা দিলাম। রোদ্দুর ভাইয়া দু এক কদম পেছনে চলে গেল। আমার দিকে করুণ চোখে তাকালো। জানি না তার স্পর্শ খারাপ লাগে নাই, তবে আবার ভালো লাগে নাই। রোদ্দুর ভাইয়াকে আমি ভালোবাসি। এক সময় তার স্পর্শ পেতে আমি অনেক পাগলামি করেছি, এগুলো চেয়েছি, তবে আজ মানতে কেন পারছি না। অশ্রুসিক্ত নয়নে তাকালাম, কিন্তু কিছু বলতে পারলাম না। দৌড় দিলাম বাড়ির দিকে। রোদ্দুর তার ভুল বুঝতে পেরেছে। হুর বৃষ্টিতে ভিজছিল, তাতে তার নেশা উঠে গেছে। নিজেকে সামলাতে পারে নাই। কোনো প্রেমিকই নিজের প্রিয়তমকে এমন বেহাল আর নেশাময় অবস্থায় দেখলে ঠিক থাকে? রোদ্দুরের অবস্থাও ঠিক সেরকম। হুর বৃষ্টিতে ভিজতেছিল, কিন্তু ওর খেয়াল ছিল না শরীরের কাপড়ের দিকে। ভিজে হুরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছিল। রোদ্দুর ফিসফিস করে বলল, সরি হুড়পড়ি, সরি। তোকে এইভাবে হারামভাবে স্পর্শ করার ইচ্ছে ছিল না, কিন্তু হুরের কথা মনে পড়তেই হুরের পিছু পিছু ছুটল। আমি দ্রুত বাড়ির দিকে দৌড়চ্ছি। থামার নামগন্ধও নেই। আমার মনে হচ্ছে আমার সাথে কেউ আমাকে ফলো করছে। আমি দৌড় থামিয়ে পেছন ফিরে তাকালাম, না, কেউ তো নেই। কিন্তু আমি ভুল হতে পারি না, কেউ তো ছিলই আমার পেছনে। হঠাৎ মনে পড়লো রোদ্দুর ভাইয়ের উপর চড়া সেই কড়াই গাছের ভূত নয় তো? এর মধ্যেই আমার থেকে কিছু দূরত্বে রোদ্দুর ভাইয়া জোরে ডাক দিয়ে বলল, এই হুর, দাঁড়া বলছি। রে, তার মানে আমি ঠিক ভূতটা রোদ্দুর ভাইকে ছেড়ে আমার পিছু নিয়েছে। না না, মনে হয় ভূত দুইটা। এতক্ষণ আমি আস্তে আস্তে দৌড় দিয়েছি, এখন রোদ্দুর ভাইকে পেছনে দেখে আরো জোরে দৌড় দিলাম। এখন কোনোভাবেই ভূত আর রোদ্দুর ভাইয়ের হাতে পড়া যাবে না। বাসায় পৌঁছে গেছি। দরজার সামনে দাদি দাঁড়িয়ে আছে। আমি দৌড় দিয়ে হাঁপিয়ে গেছি আর হাঁপাচ্ছি। কি রে, এবার ক্লান্ত হয়েছিস তো বৃষ্টিতে ভিজে? তোকে নিয়ে যে আমি কি করি। পেছন থেকে রোদ্দুর ভাইয়া বলল, ওরে কয়েকটা দাও তো দাদি, তোমার নাতনি আস্ত একটা ভীতু। রোদ্দুর ভাইয়াকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে রুমের দিকে দৌড় দিলাম আর বলতে লাগলাম, ভূত ভূত, কড়াই গাছের ভূত। রোদ্দুর ভাইয়াকে কড়াই গাছের ভূতে ধরেছে। রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে দিলাম। বিকেলে আমাকে দেখে সবাই হাসাহাসি শুরু করেছে। সবাই হাসতেছে কেন? রমেলা খালার 32 পাটির দাঁত দেখে মেজাজ তুঙ্গে উঠেছে। কোমরে হাত দিয়ে চিৎকার করে বললাম, তোমরা সবাই এমন অদ্ভুত ভাবে হাসতেছো কেন? রমেলা খালার অদ্ভুত হাসি থামিয়ে বলল, কিরে, সকালের বৃষ্টিতে তুই নাকি কড়াই গাছের ভূত দেখছস? আবার হাসতে লাগলো। তোকে আবার ভূত কিছু করে নাই তো? গল্পের প্রথম অংশ 1 ঘন্টা 48 মিনিট আপলোড করা হয়েছিল। এবার দ্বিতীয় অংশ আপলোড করা হলো। সেই সাথে আপনাকে সম্পূর্ণ গল্পটি শোনার আমন্ত্রণ রইল। আশা করছি আপনার অনেক ভালো লাগবে।
হঠাৎ পেছনে কেউ আমার মাথায় টোকা দিল। উফ, অসহ্যকর। পেছনের দিকে তাকিয়ে দেখি রতুর ভাইয়া। সেও রমেলা খালার মতো 32 পাটি দাঁত বের করে হাসি দিল। আমি এক লাফে চাচির পেছনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আমাকে ধরে নাই করে গাছের ভূত, আমি তো দেখছি রতুর ভাইয়াকে ধরেছে। তাই তো সে হুঁশ হারিয়ে আমার সাথে রতুর ভাইয়া আমার মুখ চেপে ধরে। রতুর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলে, এই মাথা মোটা হতচ্ছাড়ি মাইয়া মানুষ রে, তুই যদি এখানে ওই ঘটনার কথা বলিস, তোর আর আমার দুইজনেরই মান সম্মান মাটির সাথে মিশে যাবে। এই কারণেই বলি, তো মাইয়া মানুষের ব্রেন হাঁটুর নিচে থাকে। করেই যাচ্ছি। রতুর ভাইয়া বুঝতে পেরে ছেড়ে দিল। ইস, আর একটু হলেই দমটা চলেই যেত আজরাইলের কাছে। হুর, তারপর কি হলো বলে না তো? ও মা গো, ভূতের মুখে রাম নাম। যাকবে, এখন আর বলবো না। আমার তো মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল। এখানে আমার থেকে সবাই বড়। সত্যি তো মান সম্মান ধুলিস্যাৎ হয়ে যেত। আমি বললাম, আচ্ছা আচ্ছা, বাদ দাও তো ওই সব ঘটনা, চলো আজ তো কবর জিয়ারত করার কথা ছিল। সবাই আমার কথায় একমত পোষণ করে। বাবা মা দাদার কবর জিয়ারত করলাম। গ্রামে থাকলে আমার রোজ একবার করে আসা হয়, মন খারাপ দূর হয়ে যায়। কত কথা আমি মা বাবা আর দাদার সাথে বলি। আজ এখানে সবাই আছে, কিন্তু আমি আমার মনের কথা ব্যক্ত করতে পারলাম না। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে মুছে নিলাম, কেউ যেন না দেখতে পারে। আসলে আমি চাই না আমার এই দুঃখটা কেউ দেখুক। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলাম কেউ দেখছে কিনা। ঠিক তাই, আজও রদ্দুর ভাইয়ের চোখে ধরা পড়ে গেলাম। একটা মলিন হাসি দিয়ে মাথা নিচু করে ফেললাম। অনেকক্ষণ ছিলাম সেখানে। এবার বাড়ি যাওয়ার পালা। সবাই গ্রাম দেখছি আর হাঁটছি। লিজা ভাবি প্রচুর বিরক্ত। বিরক্ত তো হওয়ারই কথা। আসলে সকালের বৃষ্টি পুরো রাস্তাঘাটের অবস্থা 12টা বাজায় গেছে। আমিও দেখে দেখে হাঁটছি। আমার আবার স্বভাব খারাপ আছে, বৃষ্টি এলেই পিছলা খাইয়া ধপাস ধুপুস করে আছাড় খাওয়া। আমি দাঁড়িয়ে গেলাম। রদ্দুর ভাইয়াও দাঁড়িয়ে গেল, বলল, কি হয়েছে? আমি বললাম, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। কালও এমন মনে হচ্ছিল। রদ্দুর ভাইয়া আশেপাশে ভালো করে তাকালো, তারপর বলল, তোর মনের ভুল, মাথা মোটা মেয়ে কোথাকার। দেখ তো, তোর চক্করে তাদের থেকে পিছিয়ে পড়েছি। এবার হাঁটতো, না হয় সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো না। রদ্দুর ভাইয়ের কথায় আমার গা পিটি জ্বলে যাচ্ছে। একটু ভালোভাবেও তো বলতে পারতো না? এই পাঠকগণ, আপনারা বলুন তো, মন খারাপ করে 2 পা এগোতেই পিছলা খাইয়া পড়তে যেতেই কেউ একজন ধরে ফেলল। মিটমিট করে তাকিয়ে দেখি রদ্দুর ভাইয়া আমাকে সোজা দাঁড় করিয়ে বলল, আরো কর রাগ। ইস কি রাগ রে! এখন যদি পড়তি তাহলে কোমরটা নির্ঘাত ভাঙতি। হতচ্ছাড়া মাইয়া কোথাকার। মুখটা ফুলিয়ে হাঁটছি। এই খাটাজ বেলগাছের আঠা কোনোদিন ভালো হবে না। বাসার সামনে এসে গেছি। লিজা ভাবে বাসা দেখি দ্রুত হাঁটতে শুরু করলো। এর মধ্যে কাণ্ড ঘটে গেছে। ধপাস ঠাস এমন শব্দে সবাই কিছুটা ঘাবড়েও গেল। তাকে দেখি লিজা ভাবে চিৎপটাং হয়ে মাটিতে পড়ে আছে। এই কাণ্ড তো আমার সাথে হওয়ার কথা, হয়েও ছিল। ভাগ্যিস রদ্দুর ভাইয়া ছিল, বেঁচে গেছি। মনে মনে রদ্দুর ভাইয়াকে ধন্যবাদ জানলাম। হাসি পাচ্ছে খুবই, তবে সামলিয়ে রাখছি নিজেকে। বেশিক্ষণ রাখতে পারলাম না। যখন দেখলাম রমেলা খালা হন্তদন্ত হয়ে ঘর থেকে ছুটে এলেন, এসেই বললেন, তুই আবারও পড়েছিস হুর? এই কথা শুনে আমি উচ্চ স্বরে হাসতে শুরু করলাম। হাসতে হাসতে বললাম, তুমি কি চোখে দেখো না মাইরি? ওফ মাতারি! আমি না, আজ লিজা ভাবি পড়ছে। এই কথা শুনে সবাই হেসে দিল, রোহান ভাইয়া সহ। কিন্তু লিজা ভাবি কপাট রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। রোহান ভাইয়া হাসতে হাসতে লিজা ভাবির কাছে গেল। এর মধ্যেই রমেলা খালা বলল, এই কি নতুন বউ? হাই হাই সরকার, এ কেমন বউ আনছো যার ঠ্যাঙে শক্তি নাই? এমন ধাপুস দুপুস করে পড়লে কয়দিন পর মান যাও থাকবো না। এই সেমরি, চোখ আর শক্তি কি হাতে নিয়ে হাঁটোস নাকি? মুখ ফসকে বলেই ফেললাম, ও লিজা ভাবি, তো তোমার শক্তি স্ট্যামিনা স্লো নাকি গো? আবার সবাই হেসে উঠল। লিজা ভাবি দ্রুত বসা থেকে উঠে ঘরের দিকে চলে গেল। আমরাও চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গ্রাম অঞ্চল বলে কথা, এভাবেও বিদ্যুৎ থাকে না। আজ সন্ধ্যায়ও বৃষ্টি নেই। হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি কাঁথা মুড়ি দিয়ে বসে বসে মোবাইল টিপছি। হঠাৎ মনে হলো পায়ে কিছু আছে, মানে পোকামাকড় আর কি। বৃষ্টির দিনে এরকম হয় আর কি।
তাই লাইটটা অন করে পা দেখতেই দরজার সামনে থেকে এলো একটা চিৎকার। কে চিৎকার দিয়েছে, কেন দিয়েছে তা জেনে লাভ নেই। চিৎকার শুনে আমিও দিলাম চিৎকার। চিৎকারের উপর চিৎকার। চিৎকার শুনে ঘরের সবাই একজোট হয়ে গেছে, লাইট নিয়ে হাজির। আমাদের চিৎকার শুনে মনে হয় বিদ্যুৎ বাবাজিও ভয় পেয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ হাজির। কাঁথা থেকে মুখ বের করে দেখি লিজা ভাবি দরজার সামনে হেলান দিয়ে বসে আছে, আর বাকিরা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি কাঁথা সরিয়ে নিলাম, বেডে সোজা হয়ে বসে বললাম, তোমরা সবাই জমিদারের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর লিজা ভাবি আমার রুমে এসে ভিখারির মতো বসে আছো কেন? লিজা ভাবি মিটমিট চোখে তাকালো, নিজের বুকে থুথু দিয়ে আমার দিকে কপাট রাগী চোখে তাকিয়ে বলল, এমি, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো কেন? তুমি চিৎকার দিলে কেন? আমি নিরামিষ মার্কা মুখ করে বললাম, আগে কে চিৎকার দিয়েছে তা বলো। সবার আড়াল থেকে রমেলা খালা মাথা বের করে বলল, আমি আমি দিছি। তা আপনি কেন চিৎকার দিচ্ছেন? ওই হয়েছে কি, সব কাজ শেষ করে বসে থাকতে ভালো লাগছিল না, আর আমি আবার ভূত টুত ভয় পাই। পুরো শহর থেকে আইছে, কালকে কি হয়েছে এমন অনেক কথা ওর জানে, তাই ভাবছিলাম কি একটু গপ্প করে আই। যখনই আইলাম দেখি ঘাটের উপর কি জানি বইয়ে আছে কালা। প্রথমে ভয় পাইছি, তারপর বুকে থুতো দিয়া ভিতরে আইতেই দেখি হুট করে আলো জ্বলা উঠলো। আমি ভূত মনে করে চিৎকার দিছি। রমেলা খালার কথা শুনে আমি হাসি ধরে রাখতে পারলাম না। খাটের উপর সবার সামনে গড়িয়ে গড়িয়ে হাসতে শুরু করলাম। কিছুটা হাসি থামিয়ে লিজা ভাবিকে বললাম, তা ভাবি আপনি কেন এইখানে এমনে বসে আছেন? লিজা ভাবি তাড়াতাড়ি উঠে যাচ্ছিল, কোমর ধরে একটু কুকড়ে উঠলো, বলল, মা গো, আমার কোমর কি ব্যথা। সোজা হয়ে দাঁড়িয়ে আবার বলল, কি আবার? আমি কোমর ব্যথায় কোথায় বসে শান্তি পাচ্ছিলাম না, তাই রোহান বলেছিল দাদির কাছে ওষুধ আছে, তাই আনতে যাচ্ছিলাম। তোমার রুমের সামনে আসতে হঠাৎ রমেলা খালা চিৎকারে দৌড় দিল। আমি তার সাথে ধাক্কা খেয়ে এই দরজার সামনে বসে পড়ি, আর এর মধ্যে তুমিও চিৎকার। আসলেই তোমার বুদ্ধি লোপ পেয়েছে, অসহ্যকর। পরের দিন আমি দাদুকে বলে বাইরে বের হলাম, আজ কোনোভাবেই রদ্দুর ভাইয়াকে সাথে নিয়ে যাব না, ব্যাটা বড্ড ভয়ঙ্কর। আমি, বাবা মা, দাদার কবর জিয়ারত করতে যাচ্ছি। আজও রোজগার মতোই যাচ্ছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ ফলো করছে। আসলেই কি ফলো করছে? পেছন ফিরে তাকাতেই দেখি কেউ নেই। সত্যিই কি কেউ নেই? মনের ভুল। মা বাবার কবরের সামনে এসে দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আজ কেন যেন কথা বের হচ্ছে না মুখ থেকে। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বললাম, আমি এই ধরনীতে তোমাদের খুব মিস করি। অন্যের বাবা মাকে দেখলে আমার কান্না করতে ইচ্ছে করে। আমি কিন্তু রোজ রাতে তোমাদের জন্য কান্না করি। ও মা, বাবাই, কেন আমাকে ছেড়ে চলে গেলে? সেই ঘটনার পর 3 বছর আমরা শহরে ছিলাম, দাদা দাদি গ্রামে ছিল। আদ্র ভাইয়ারা আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি অ্যাব্রোড থাকে। হঠাৎ দাদার অসুস্থের খবরে আমরা সবাই গ্রামে পৌঁছাই। সেদিনকে আজও পৌঁছতে পেরেছিলাম। আজও আমার সেই দিনটার কথা মনে পড়ে। সেদিনটা যদি আমি ওরকম না করতাম তাহলে হয়তো বাবা মা বেঁচে থাকতো। অনেক লম্বা জার্নি, তাই সেদিন মাঝ পথে গাড়ি থামিয়েছিল। আমি সেদিন গাড়ি থেকে নেমে রাস্তার অপর পাশে যাচ্ছিলাম। আমার ভাই সেদিন মানা করছিল বারবার আমি যেন অপর পাশে না যাই। ওই পাশে আমার প্রিয় আইসক্রিমের দোকান দেখে সামলাতে পারি নাই, দৌড় দিলাম। আমার পেছনে আমার মা, অপর পাশ থেকে একটা দ্রুত গতির ট্রাক আসছিল। বাবা দেখলো আমি আর মা দুজনেই বিপদে। সাথে সাথে বাবা বাঁচানোর জন্য এগিয়ে আসতেই বাবার মা একসাথে দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে। আমি ভাগ্যক্রমে বেঁচে যাই, কিন্তু বেঁচে থেকে লাভ কি? আজ পর্যন্ত বাবা মায়ের মৃত্যুর জন্য ভাইয়া আমাকে দায়ী করে। রোজ আফসোস করে মরি, কেন সেদিন আমি রাস্তায় আইসক্রিম দেখে পাগলামি করেছি। অসুস্থ দাদা এই খবর শুনে আরো অসুস্থ হয়ে যায়। বাবা মায়ের 2 দিন পর দাদা মারা যায়। সেদিন চাচা এগুলো সব সামাল দিয়েছে। সেই ঘটনায় আমি তো সব হারিয়েছি, সব। সবাই আমাকে এক প্রকার খুনি ভাবে। বিশ্বাস করো, আমি কিছু করি নাই। অনেকক্ষণ ধরে কান্না করলাম, চুপচাপ হাঁটু মুড়ে ওভাবেই বসে আছি। হঠাৎ কিছু শব্দ পেলাম, আশেপাশে ভালো করে তাকালাম, কিন্তু না, আমি ভুল কিছুই না। এখানে আসার পর থেকে সবকিছু অদ্ভুত লাগছে, ভালো লাগছে না। কান্না করাতে মাথা ব্যথা করছে। আজ আর কোনো দিকে যাচ্ছি না, সোজা বাড়ির দিকে রওনা দিলাম। সেই কিছুক্ষণ
পর পর পেছনে তাকাচ্ছি। আজব বিরক্তিকর। আর পেছনে ফিরে তাকাবো না। দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাসায় এসে কারোর সাথে কথা বললাম না। ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হলাম, কাঁথা গায়ে দিয়ে এক ঘুম দিলাম। আমি সচরাচর কান্না করলে ঘুমোতে পছন্দ করি। নিচে থেকে শব্দ আসছে, কেউ জোরে জোরে কথা বলছে। কিছু ভাঙার আওয়াজ পেতেই ধরপড়িয়ে ঘুম থেকে জেগে উঠলাম। মিনিট দুয়েক পর নিজে ঠিক হলাম। হঠাৎ ওঠাতে বুঝে উঠতে পারি নাই। দ্রুত বেসিংয়ে গেলাম। মুখে কোনো রকম পানি দিয়ে ভিজিয়ে নিচের দিকে দৌড় দিলাম। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই দেখি রোদ্দুর ভাইয়া টেবিলের উপর থাকা ফুলের টব আছাড় মেরে ভেঙে ফেললো। আশেপাশে ভালো করে তাকাতেই এখানে আমাদের পরিবার ছাড়াও বাকি মানুষ, মানে গ্রামের গণ্যমান্য মানুষজনও আছে। আরে এখানে তো সেই চেয়ারম্যান কাকু আছে। রোদ্দুর ভাইয়ের হাত থেকে রক্ত পড়ছে। রোদ্দুর ভাইয়াকে কেউ কিছু বলছে না কেন? এখানে হচ্ছেটা কি? হঠাৎ করেই রোদ্দুর ভাইয়া বলল, এই মুহূর্তে বেরিয়ে যান। আমি কিন্তু আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। আপনাদের সাহস কি করে হয়? বেরিয়ে যান। এর মধ্যেই চেয়ারম্যান বলে উঠল, তুমি এই সিদ্ধান্ত নেওয়ার কেউ নও, তুমি ওর গার্ডিয়ান নও। ওই তো হুর মামুনি এসে পড়েছে। হুর এখন অ্যাডাল্ট, ওর থেকেই ওর রায় জানলে ভালো হবে। আমি এখনো মরি নাই, বাইসে আছি। কদম চেয়ারম্যান, তুই হঠাৎ করেই এরম পরিস্থিতি ভয়াবহ করবি জানা ছিল না। আরো আগেও তো তুই আমাকে একথা বলছস। তোর সাহস দেখে অবাক হয়ে তোকে আমি বারবার ওয়ার্নিং দিয়েছি। আজ ভালো করিস নাই। যা, চলে যা, বের হ আমার বাড়ি থেকে। কি হচ্ছে বুঝতে পারছি না, ব্যাপারটা অদ্ভুত। হঠাৎ গ্রামের আরেক মোড়ল, মানে গণ্যমান্য, সে বলল, টেবিলে গরম গরম রুটি আর আলু ভাজি। ইস, জিহ্বায় পানি এসে গেল। ধ্যাৎ। আচ্ছা আপনারা থামেন। এই ছেলে থাম, আমি শেষ কথা বলছি। লাস্ট একটা প্রশ্ন করব এই মেয়েকে। সে যদি মানা করে আমরা বিনা বাক্যে চলে যাব এখান থেকে। আর কখনো এই কদম চেয়ারম্যান এখানে আসবে না, আমি কথা দিচ্ছি। তোমার নাম? আমি ঠিক। তুমি কি কদম চেয়ারম্যানের পোলা করিমকে বিয়ে করবে? তুমি তো অ্যাডাল্ট, তোমার মতামতই প্রাধান্য পাবে। তুমি কি বলো? আমি যেন ৭ আসমান থেকে জমিনে পড়লাম। মিটমিট চোখে রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। উনি রাগী চোখে তাকিয়ে আছে। আশেপাশে তাকিয়ে বাকিদেরও দেখলাম, সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে। আমি বললাম, সেই পাগলটা না, আমি কখনো তাকে বিয়ে করব না। ছি। বাস, আর কোনো কথা বলতে না দিয়ে সেই মোড়ল সবাইকে চলে যেতে বলল। তার কথা শুনে সবাই চলে গেল। হঠাৎ কদম চেয়ারম্যান আমার দিকে ইশারা করে বলল, তুই ভালো করিস নাই, আবারও তোকে সেই একই মাসুল ভোগ করতে হবে। হনহন করে চলে গেল। এই ঘটনায় সবাই থমকে গেছে। আমি এখনো ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারছি না। আসলে হচ্ছেটা কি? সেই পাগল আবারও? সেই যে সন্ধ্যায় কাণ্ডটা ঘটেছে, এখনো রোদ্দুর ভাইয়ার রুম থেকে বের হয় নাই। ডিনারের টাইম হয়ে গেছে, সবাই যার যার মতো খেয়ে নিয়েছে। রোদ্দুর ভাইয়ারা কি খাবে না? বুঝি না বাপু, কি হয়েছে? সে এমন করছে কেন? চাচি আমাকে ডেকে খাবার হাতে ধরিয়ে দিয়ে বলল নিয়ে যেতে। ধ্যাৎ, আবার আমি কেন? কে চাইবে এখন বাঘের সামনে যেতে? চাচি আমাকে কিছু না বলতে দিয়েই চলে গেল। বড়রা নিজেদের রুমে এক হয়েছে আজকের এই ঘটনা নিয়ে আলোচনা করতে। খাবারটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে আছি। যাক, যাবো কি যাব না ভাবছিলাম। যদি আমার উপর বিপদ আসে তাহলে? আমি তো জানি রোদ্দুর ভাইয়ের ভয়ঙ্কর রূপ। হঠাৎ পেছন থেকে লিজা ভাবি বলল, এত ঢং করছো কেন? তুমি মেয়ে কত বড় ভয়ঙ্কর। তোমার এই রূপ তোমার মা বাবাকে খেয়েছে, তোমার দাদাকেও, এখন এই রোদ্দুর ছেলেটার মাথাও। দুদিনের দেখায় আমার চাচাতো ভাই মেঘালয়ও পাগল হয়ে গেছে। আমার পরিবার হেয় হয়ে গেছে। বাসর রাতে বরের মুখেও তোমার গুণগান। হাজো, মেয়ের লোক তো তুমি। এখন গ্রামে এসেও চেয়ারম্যানের পোলা। তুমি তো কি আর বলবো। আমাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আমার কান্না যেন থামতেই চায় না, এভাবে ভেতর থেকে বেরিয়ে আসছে। নিজেকে সামলিয়ে হাতের পেছন দিক দিয়ে অশ্রু মুছে
মুখে মিথ্যা হাসি ফুটিয়ে খাবার নিয়ে রতুর ভাইয়ের রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা আবজানো আছে, বিনা নক করেই ঢুকে গেলাম। রদ্দুর ভাইয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি যে ভেতরে প্রবেশ করলাম সে তোয়াক্কা করলো না। তবুও বললাম, আমার উপর রেগে আছো রদ্দুর ভাইয়া? রাগ করো না, খাবার খেয়ে নাও। আমি কোনো ভুল করলে তার না হয় শাস্তি দিও, আমার জন্য কেন কষ্ট পাবে? ওভাবেই থেকে বলল। লিজা, ভাবি এত কিছু বললো, তুই প্রতিবাদ করলি না কেন? আর কতদিন তোর হয়ে আমি তোকে নজরে রাখবো? আমি চমকে উঠলাম। আমার উপর নজর রাখছে মানে? বললাম, কি বলছো তুমি এগুলা রদ্দুর ভাইয়া? জানিস এই চেয়ারম্যান কেন এসেছিল? তার পাগল ছেলের জন্য তোকে বউ করে নিয়ে যেতে। মুখ ফসকে বলে ফেললাম, জানি তো। রদ্দুর ভাইয়া নিজের মাথায় হাত বুলিয়ে বলল, পাগল ছেলে বেঁচে থাকলে তো। আমি চমকে উঠলাম। বললাম, মানে? রদ্দুর ভাই আমার দিকে ফিরে তাকালো, ঠোঁট কামড়ে হাসলো, বলল, এই চেয়ারম্যানের দুটো জমজ ছেলে আছে, একটা পাগল আর একটা অত্যন্ত বুদ্ধিমান। সবাই এই পাগলটাকেই জানে, কিন্তু আমি তো সত্যিটা জানি। চেয়ারম্যান এই কথাটা দুনিয়া থেকে আড়াল করেছে। তাছাড়া ওই ছেলে একজন সন্ত্রাসী। সবকিছু মাথার উপর দিয়ে গেল। রদ্দুর ভাই আমার দিকে এগিয়ে এলো, আমার হাত টেনে নিয়ে বেডে বসিয়ে দিল, বলল, তোর মোটা মাথায় ঢুকবে না, বাদ দে। আমি রাগ করিনি। তুই এক কাজ কর, আমাকে খাইয়ে দে তো। দুটো চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু রদ্দুর ভাইয়ের কোনো ভাবান্তরই নেই। খাওয়ানোর কথা বলেছে তো খাওয়াতেই হবে। নিরামিষ মার্কা মুখ করে কাপা কাপা হাতে হাত ধুয়ে খাবার তার মুখের বরাবর ধরতেই আমি চোখ মুখ খিচে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিলাম। রদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হেসে উঠল আর বলল, কিরে, চোখ মুখ এমন করে দেখেছিস কেন? আমি তো এখনো খাবার মুখে দিইনি। এক চোখ বন্ধ রেখে আরেক চোখ খুলে মুখটা ফুলিয়ে বললাম, আপনি আমার হাত চেয়ে কামড় দেবেন আমি জানি, তাই আগে থেকে রিয়াকশন দিচ্ছি। আমি আবার অ্যাকশন না দেখেই রিয়াকশন দেওয়ার পারসন। রদ্দুর ভাই আরো জোরে হাসতে লাগলো, পেট চেপে ধরে বলল, এই ওয়েট, হেসে নি। এটা গল্পের কথা মনে পড়ে গেল। এক গদ্দবের হাক্কা পার হওয়ার সময় দেখে পুলের অপর পাশে একটা পাগল বসে আছে। তাই সে আগে থেকেই চিৎকার করে বলল, পাগলা, হাক্কা লাড়া দিস না। পাগল মাথায় হাত দিয়ে বলে, আমি কোথায় হাক্কা লাড়া দিচ্ছি? তার মানে উনি যাচ্ছেন আমি হাক্কা লাড়া দিই। তোর হয়েছে সেই দশা। আমার কামড় দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুই চাচ্ছিস আমি কামড় দিই, ওকে? বলে রদ্দুর ভাইয়া আমার হাতের খাবার মুখে দিল। আমি ভয়ে দিলাম চিৎকার, ও না গো, ওয়েট, চিৎকার দিচ্ছি কেন? ব্যথাও লাগছে না। হঠাৎ মাথায় চাপড় মারতেই চিৎকার বন্ধ করে দিলাম। মিটমিট চোখে রদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। তারপর হাতের দিকে না কামড় দেয় নাই, একটা বেকুব মার্কা হাসি দিলাম। তুই আসলে একটা বেকুব। এভাবে চিৎকার দিলি কেন? তোর চিৎকারে আমি কামড় দিতে ভুলে গেছি। চোখ বড় বড় হয়ে গেল। বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালাম, বললাম, তোমাকে আমি খাওয়াবো না, নিজের হাতে খাও। রদ্দুর ভাইয়া আবারও হাসতে বলল, আচ্ছা, খাওয়াতে হবে না, তোর জন্য একটা নোবেল পুরস্কার আছে, দাঁড়া। রদ্দুর ভাইয়া বসা থেকে উঠে তার রুমের কাবার্ডের দিকে গেল, কিছু একটা বের করলো, আমার সামনে এসে দাঁড়িয়ে তার দুটো হাত এগিয়ে দিল, বলল, কোনটা চাস? হ্যাঁ, এটা ভালো লাগে না, এখন যেটাই চুজ করি অপরটা আমি পরবো না। কি হতো হাতে থাকা সবকিছু আমায় দিয়ে দিলে? এ মাথা মোটা লোভিনী মাইয়া মানুষ, একটা চুজ কর। তোকে দুইটা একসাথে কেন দেব? যা, আমি তো ভুলেই গেছিলাম। এই খাটাস বেল গাছের আঠা, আমি মনে মনে যাই বলি সব জানতে পেরে যায়। দেখ, নিরামিষ মার্কা মুখ করে ডান হাতে চুজ করলাম। রদ্দুর ভাইয়া হাতটা খোলার সাথে সাথে একটা লকেট দেখতে পেলাম, কি সুন্দর। খুশিতে লাফিয়ে বাকুম বাকুম করছি। রদ্দুর ভাইয়া লকেটটা পরিয়ে দিল আর বলল, এটা ভুলেও খুলবি না, আমার দেয়া প্রথম কিছু, যত্নে রাখবি। আমি মাথায় এদিক ওদিক হেলিয়ে দুলিয়ে সায় দিলাম, খুলবো না। কিন্তু আমার মন রদ্দুর ভাইয়ের বাম হাতের দিকে, ওটাই কি আছে দেখার জন্য মন ছটফট করছে। এই হাত দেখতে চাস? কিন্তু আমার মন রদ্দুর ভাইয়ের বাম হাতের দিকে, ওটাই কি আছে সেটা দেখার জন্য মন ছটফট করছে।
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করি। সাথে সাথে হাত খুলতেই আমি ও মাগো বলে এক লাফে 5 হাত দূরে গিয়ে দাঁড়ালাম। ভীতু কণ্ঠে বললাম, তুমি আবারও আমাকে ভয় পাওয়ার জিনিস নিয়ে এসছো, এটা ফালাও। আমার লাগবে না কিছু, ফালাও। রোদ্দুর ভাইয়া প্লাস্টিকের টিকটিকিটা আমার দিকে ফিক্কে মারলো। আমি আরেক চিৎকারে রোদ্দুর ভাইয়ের সামনে থেকে তাকে জড়িয়ে ধরলাম। রোদ্দুর ভাই আমাকে জড়িয়ে ধরে বলল, রোদ্দুর ভাই আমাকে ছাড়িয়ে বলল, আজব মেয়ে মানুষ, আমি কি বলেছিলাম দেখ, তুই তো জোর করলি। আমার খুব রাগ হচ্ছে, রোদ্দুর ভাইয়ার উপর নয়, নিজের উপর। তাও রাগ দেখিয়ে দপ পায়ে হেঁটে চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে পেছন ফিরেই বললাম, খাবারগুলো খেয়ে নিন, আর আমি আপনার করা কাজের শোধ তুলবই একদিন। পরের দিন সকালে, আজ একটু ভোরেই উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে নিজেকে দেখছি, লকেটটাই নিজেকে আরো সুন্দর লাগছে। মনে মনে রোদ্দুর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানালাম। নিচে নেমে কাউকে দেখছি না, গেল কই সবাই? টেবিলে গরম গরম রুটি আর আলু ভাজি, ইস, জিহ্বায় পানি এসে গেল। ধ্যাৎ, তাদের দিয়ে কি করব, আমি আগে খেয়ে নিই। কখনো দাঁড়িয়ে কখনো বসে খাচ্ছি। খাওয়া শেষে পানি খেলাম। হঠাৎ চোখ গেল মেইন দরজায়, যেখানে লিজা ভাবি দাঁড়িয়ে আছে। আরে, সে ওখানে দাঁড়িয়ে কি দেখছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। লিজা ভাবির কাঁধে হাত রেখে বললাম, কি দেখছো? লিজা ভাবি ধরফড়িয়ে উঠল, একবার বাইরে, একবার এদিক সেদিক, আবার একবার আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কিছুই না। দ্রুত এখান থেকে কেটে পড়লো। কি হলো ব্যাপারটা? বোধগম্য হলো না। আমিও বাইরে তাকালাম। ওমা, এ কি? আমার চোখ দুটো মনে হয় কোটর থেকে বের হয়ে আসবে। রোদ্দুর ভাইয়া বাইরে শারীরিক ব্যায়াম করছে, তার এখানে এসেও এগুলো করতে হবে? মেইন দরজা থেকে বের হয়ে 2 পা এগোতে আরো বড় একটা ঝাটকা খাইলাম। ওমা, প্রতিবেশী কিছু মহিলা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এগুলো হচ্ছে কি? সোজা রোদ্দুর ভাইয়ার সামনে এসে দাঁড়ালাম। কোমরে হাত দিয়ে কপাট রাগ দেখিয়ে বললাম, আপনি ভারী নির্লজ্জ মশাই, আপনি এখানে ব্যায়াম করছেন? দেখেন তো সবাই কিভাবে দেখছে। আপনার কি লজ্জা শরম নেই নাকি? না, নেই। তোর দেখতে ইচ্ছে করলে তুইও দেখ, বাইতা রাস্তা। আমি কিছু গন্ধ পাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বলেই ফেললাম, আমার জেলাসি ফিল হচ্ছে, তাই গন্ধ পাচ্ছেন। রোদ্দুর ভাইয়াও আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। এই রে, এই কি বলে ফেললাম? 1 পা 2 পা পিছিয়ে গিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে বাড়ির সীমানা পেরিয়ে গেছি। অন্যদিকে রোদ্দুর প্রিয়তমার কাণ্ডে হেসে দিল, বলল, প্রিয়তমা সিক্ত হয়ে গেছে। আজও মা বাবার কবরের সামনে এসে দাঁড়ালাম। আজ অনেক বছর পর এখানে শান্তি পেলাম। মনে অজানা এক খুশির রেখা ঝলক দিচ্ছে। হঠাৎ কালকের মতো পেছনে শুকনো পাতার শব্দ পেলাম। চমকে উঠলাম। পেছনে তাকিয়ে 2 পা 2 কদম পিছিয়ে গেলাম। সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। খুব যে বয়স তাও নয়, আবার খুব যে ইয়াং তাও নয়। বয়স হয়তো 30 বা 32 হবে। আমি মনে হয় কোথাও তাকে দেখেছি। কারো মতো দেখতে লাগে তাকে। কে সে? কিছুটা ভয়ও লাগছে। একা মেয়ে আমি, একটা কবরস্থানে, আর এই লোকটি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই লোকটা পথ আটকে দাঁড়ালো। কিছুটা থমকে গেলাম। চোখ মুখ শক্ত করে বললাম, কে আপনি? আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরছেন না কেন? সরুন। লোকটি হিংস্র চোখে তাকিয়ে আছে। ভয়ঙ্কর হাসি দিল, বলল, আমি গো সখী, তোমার দেবদাস। এখনো চিনছো না? আমি বললাম, না, চিনি না আপনাকে, আমার পথ ছাড়ুন, না হয় চিৎকার দিব। লোকটি বলল, চিৎকার দিস না, সেই সুযোগটা আমি দিব না। চিৎকার দিস না কথাটা কোথাও আমি শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে, কদম চেয়ারম্যানের পাগল ছেলে। চমকে উঠলাম। ভালো করে লোকটির বেশভূষা আর মুখে তাকালাম। মনে পড়েছে, এ তো সেই পাগল ছেলে। আমি পাশ কাটিয়ে দৌড় দিতেই হাত টান দিয়ে আমার মুখের রুমাল চেপে ধরলো। হাতাহাতি করতে করতে এক সময় তার সাথে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। লোকটি ভয়ঙ্কর জোরে হাসতে শুরু করলো। হুড়কে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। কবরস্থানের সামনে গাড়ি রাখা ছিল, ওটাতে উঠিয়ে নিয়ে চলে গেল। এদিক থেকেই রোমেলা খালা যাচ্ছিল। তার চোখে সে হুড়কে দেখলো জ্ঞান হারানো অবস্থায় গাড়িতে, কিন্তু পাশের ব্যক্তিটিকে দেখে নাই। সে কিছু বলার আগেই গাড়িটি চোখের সামনে উধাও হয়ে গেল।
রমেলা খালা হন্তদন্ত করে হুড়দের বাড়িতে এলো। এসেই জোরে জোরে সবাইকে ডাকতে শুরু করলো। রমেলা খালার চিৎকার শুনে সবাই একত্রে নিচে নেমে একজোট হলো। দাদি বিরক্ত হয়ে বলল, এই রমেলা, সাত সকালে এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? রমেলা তার দেখা সমস্ত কিছু খুলে বলল। সবাই একটু ঘাবড়ে গেছে। এর মধ্যেই লিজা বলল, আদম মেয়ে মানুষ তো, কাল এত বড় একটা সিনক্রেট হয়ে গেল, তারপরেও বাইরে বের হয় কি করে, তাও একা একা। এই মেয়ে চুপ করো, এখন এগুলো বলার কথা না। রামেলা যদি সত্যি বলে তাহলে ওর বিপদে পড়েছে। রোহান, এই রোহান, রোদ্দুর, রাজু কোথায়? ওরা তো মনে হয়। এর মধ্যেই রোদ্দুর আর রাজুর আগমন। রোদ্দুর সবাইকে একজোট দেখে ভ্রু কুচকে ফেললো, তাও স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো, সবাই একসাথে গিয়ে হুড়ের বলা কড়ই গাছের ভূত দেখেছো? তা নিয়ে কি বৈঠক হচ্ছে? রাজু হাসতে শুরু করলো। এর মধ্যেই রোদ্দুরের বাবা বলল, রোদ্দুর, হুর কোথায়? ও একলা বাড়ি থেকে বের হয়েছে যে যদি কোনো বিপদ হয়। এখন রামেলা কি বলতেছে শুনছো? ও কামন খালু, কি বলছেন এগুলো? এই গ্রামের মেয়ে হুর, সবাই ওকে জানে চিনে। এখানে ও একলা গেলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, ওই বড় একটা গাড়ি করে হুরকে নিয়ে গেছে এক বেডা। এই মেয়ে কত যে দেবদাস আছে, আল্লাহ মাবুদ ভালো জানে। বেয়াদব মেয়ে, চালচলন ভালো না। Shut your mouth, fools. I warning you, last warning, damn. কালকে ওকে অনেক কিছু বলেছেন, আমি শুনেছি। ও প্রতিবাদ করে না বলে যে আমি আপনাকে ছেড়ে কথা বলবো তা ভুলে যান। আমার ভালোবাসাও আমি ভালো মতো জানি কে কি রকম। আপনি ভালো হয়ে যান। আপনাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আমার ভাবি হওয়া সত্ত্বেও। এই রাজু, রমেলা খালাকে নিয়ে আমার সাথে আয়। রোদ্দুর লিজাকে জোরে একটা ধমক দিয়ে বলল। রোদ্দুর রাজু রমেলা খালাকে নিয়ে সেই স্থানে গেল যেখানে রমেলা খালা শেষবার হুরকে দেখেছিল। রোহানও সাথে এসেছে। রোহান তার বাবাকে আসতে দেয় নাই। দাদি আর তার মায়ের অবস্থা খারাপ, দুজনই ভেঙে পড়েছে, তার বাবাও। তাই লিজার দায়িত্বে তাদের রেখে এসেছে। রোদ্দুর হুরের মোবাইলে কল দিচ্ছে। কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ হুরের মোবাইলের রিংটোনের আওয়াজ শুনে দৌড়ে ভেতরে প্রবেশ করলো। হুরের মা বাবার কবরের সামনে মোবাইলটা পড়ে আছে। রোদ্দুর মোবাইলটা হাতে নিয়ে নিজের মাথায় চুল খামচে ধরলো, মুখে বিরক্তি প্রকাশ করে বলল, শিট, ভুল হয়ে গেছে। কুত্তার বাচ্চাকে আমার আগে শেষ করে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওই একটা কাজের জন্য ছাড় দিয়েছিলাম। ওর সাহস বেড়ে গেছে, আমার কলিজায় হাত দিচ্ছে। আমার প্রিয়তমার গায়ে ওর নোংরা হাত পড়েছে। ছাড়বো না আমি, মেরে ফেলবো, মেরে ফেলবো। নিজের ওপর পানি পড়তেই ধরপড়িয়ে লাফিয়ে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কোথায় আছি। হাত দুটো বাঁধা অবস্থায় একটা বদ্ধ রুমে পড়ে আছি। এখনো মাথা ঝনঝন করছে, চোখ মেলে তাকাতেই পারছি না। আবছা আবছা দেখছি, হঠাৎ কেউ আমার মুখ চেপে ধরলো। ব্যথা করছে, মাথা যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। অস্পষ্ট স্বরে বললাম, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। রুদ্র ভাইয়া কোথায় আপনি? লাস্টের কথাটা বলতে শেষ নেই, ঠাস করে একটা চড় আমার গালে এসে পড়লো। তাল সামলাতে না পেরে রুমের ফ্লোরে এসে বাড়ি খেলাম। এখনো চোখ দুটো সম্পূর্ণ মেলতে পারছি না, তবে অশ্রু গড়িয়ে পড়ছে। মাথার যেখানে বাড়ি লাগছে সেখান থেকে রক্ত পড়ছে। আবারও কেউ হাতের কবজি ধরে টান দিয়ে বসিয়ে দিল। এখন কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছি। চোখ মেলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। বললাম, আপনি? চেয়ারম্যান আঙ্কেল? চেয়ারম্যান উচ্চ স্বরে হেসে বলল, বলেছিলাম না এর মাসুল তোকে দিতে হবে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। কেন যে একা আজ বের হতে গেলাম। কান্না পাচ্ছে, মনে হচ্ছে এটা স্বপ্ন। আমি জেগেই দেখবো আমি আমার বাসায় আছি। হঠাৎ দরজা খুলে চেয়ারম্যানের পাগল ছেলে প্রবেশ করতেই আমি বড় বড় চোখ মেলে তাকালাম। আমাকে বড় বড় চোখ মেলে তাকাতে দেখে চেয়ারম্যান বলল, এই ছুরি, ভয় পাস নে, এটা আমার পাগল ছেলে নয়, এ তো আমার জমজ ছেলে। এ করিম না, করিমের জমজ ভাই কাবরিয়া। রাতের রোদ্দুর ভাইয়ের কথাটা মনে পড়ে গেল। তার মানে সত্যি এই কদম চেয়ারম্যানের জমজ ছেলে আছে, আর এই ছেলে সন্ত্রাসী। ভয়ে ঠক গেলাম। বাবা, তুমিও না, দেখো মেয়েটাকে কি করেছো মেরে, কত রক্ত বের হচ্ছে। দেখ, তোমার কাজ আমার ভালো লাগে না। ওর কারণে আমার ভাই মারা গেছে, তাই না? কাল তোমাকে অপমানও করলো। উফ, ওকে ওর শাস্তি পেতে হবে তো। ওকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব। ওকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও কখনো ফিরে আসতে পারবে না।
ওরে অন্ধকার জগতের অন্ধকার গলিতে পাঠাবো। এই বলে ছেলেটি আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে দু চোখ খিচে বন্ধ করে ফেললাম। হঠাৎ ছেলেটি হাসতে শুরু করলো, বলল, ভালোই অভিনয় করতে পারিস, কতটা টাকা ভালোই দিবে। এই কথা শুনে চমকে উঠলাম, মুখ ফসকে বলে ফেললাম, আমি কি করেছি? আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে কেন এভাবে ধরে এনেছেন? কেন? কদম চেয়ারম্যান গর্জে উঠলো, বলল, কি করেছিস? কি তুই জানিস না কি করেছিস? তোর কারণে আমার ছেলেকে হারিয়েছি, তোর কারণে। সেদিন আমার পোলা তোকে একটু ছুঁয়েছে, তাতে কি হয়েছে? তোর জন্যই ওই সাইকো রুদ্র সেদিন রড দিয়ে পিটিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। হাসপাতালে নিয়ে যেও বাঁচাতে পারি নাই, মেরে ফেলেছে। সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তোর মা বাবাকে দিয়ে শুরু করেছি, এবার তুই, তারপর সবাইকে শেষ করব। আমি বললাম, মানে আমার মা বাবাকে খুন করেছো? কিভাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক, খুন করেছি। আমি প্রতিশোধের নেশায় মেতে উঠেছি। সেদিনের পর তোরা সবাই শহরে চলে এলি, রুদ্র সহ। কিন্তু পরবর্তীতে তোরা একগুট চলে যায়। কিন্তু আমি তো ছেলে হারানোর সুখে পাগল হয়ে গিয়েছিলাম। অনেকদিন সুযোগ খুঁজছিলাম, সেদিন পেয়ে গেলাম। তোরা পুরো পরিবার বাহিরে বের হলি, কাবরিয়া ট্রাক দিয়ে পিষে ফেলে তোর বাবা মাকে। আহ, কি শান্তি! কিন্তু তুই তো বেঁচে গেলি। সেই ঘটনার পর 3-4 বছর কাবরিয়া লুকিয়েছিল, পুলিশ তদন্ত করেছে, কিন্তু আমি টাকা দিয়ে সব সামলে নিয়েছিলাম। আজ আবার তোকে পেয়েছি, শান্তি শান্তি লাগছে। তুই তো খুবই রোদ্দুর প্রেমী, খুবই রোদ্দুরের চোরাবালি। জানিস তোর রোদ্দুর কেন তোর থেকে এত বছর দূরে ছিল? আমি সরে রেখেছিলাম গুমনাম চিঠি দিয়ে, তোর নামের হুমকি দিয়ে। রোদ্দুর তো তোর জন্য সাইকো, আর আমি আমার বাবা ভাইয়ের জন্য। মজা লাগছে, অনেকদিন পর আবারও প্রতিশোধের খেলা। এর মধ্যেই একজন ছেলে রক্ত ভেজা শরীর নিয়ে দৌড়ে এলো। কোন রকম বললো, স্যার স্যার, ওরা এসে গেছে, ও এসে গেছে। ধপ করে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লো। কিবরিয়া পাগল হয়ে গেছে। কি করবে? হঠাৎ পকেট থেকে একটা সিরিঞ্জ আর কাঁচের বোতল বের করে। হুড যেন পাথর হয়ে গেছে, মাথা ফেটে রক্তের বন্যা বইছে। এর মধ্যেই হাতে ইনজেকশন পুশ করা হলো। মিনিট 2 পর হুড ঢলে পড়লো। কিবরিয়া বিশ্বজয়ের হাসি দিল। তার বাবাকে নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করতেই জানালা থেকে রাজু আর ছেলে পেলে আক্রমণ করলো। রোদ্দুর ভেতরে প্রবেশ করেই থমকে গেল। হুরের সমস্ত শরীর রক্তে ভেজা। দৌড়ে হুরকে ধরে বলল, হুর, হ্যাঁ হুর পড়ি, কথা বলো। এই দেখো আমি এসে গেছি। হুরের কোনো রেসপন্স নেই। রোদ্দুর দেখলো হুরের মাথা ফেটে গেছে অনেক দূর, সেখান থেকে রক্ত চুপসে পড়ছে। রোদ্দুর কি করবে? হুরের হাত হুরের ওড়না দিয়ে বাঁধা আছে, তা দ্রুত খুলে হুরের মাথা বেঁধে ফেলল। রাজু কিবরিয়ার সাথে পেরে উঠছে না, বলিষ্ঠ শরীর, শক্তিশালীও বটে। রোদ্দুর হুরের অবস্থা দেখে ভয়ঙ্কর রেগে গেল। হুরকে ওখানে রেখে উঠে গিয়ে গড়ছে উঠে সিংহের মতো কিবরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। কিবরিয়া রোদ্দুরের সাথে পেরে উঠল না। খুবই করুণ অবস্থা। কিন্তু কিবরিয়ার হঠাৎ অট্টহাসি দিয়ে বলল, এই রুদ্র পাগল সাইকো প্রেমিক, তোর প্রেমিককে আমি জমের কাছে পাঠানোর ব্যবস্থা করেছি রে। রোদ্দুর আরো খেপে গেল। মারতে মারতে জিজ্ঞেস করলো, কি করেছে? কিন্তু কিবরিয়া ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। কদম চেয়ারম্যান তো আগেই ছেলের এরূপ বেহাল দশা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। রাজু, ওদের আমার আস্তানায় নিয়ে যা, আমি হুরকে দেখছি। আজ অনেক কিছুর খোলাসা হবে। যা, সাবধান, ওরা যেন না পালিয়ে যায়। রোদ্দুর হুরকে নিয়ে বেরিয়ে গেল গ্রামের হাসপাতালের দিকে। এখন শহরে যাওয়া যাবে না, আগে সাধারণ চিকিৎসা লাগবে। শহরে যেতে সময় বেশি লাগবে। মিনিট 10 পরে গ্রামের সদর হাসপাতালে পৌঁছে গেল। রোদ্দুর রক্তমাখা হুরকে ভেতরে প্রবেশ করালো। নার্স আর ডাক্তার দ্রুত এগিয়ে এলো। হুরকে ভেতরে নেওয়া হয়েছে। হুরের শরীর নীল কালচে হয়ে গেছে। মিনিট 5 পর ডাক্তার এলো। ডাক্তার যা বলল, রোদ্দুর যেন সেখানেই জমে গেল। ডাক্তার বলল, সরি, আমাদের দুঃখজনক হলেও বলতে হচ্ছে, ভেতরে থাকা রোগীর জীবন বিপদদশা। আসলে আমাদের এই গ্রামে সদর হাসপাতালে এত ভালো ডাক্তার ইউনিট নেই। তাছাড়া রোগীর গায়ে এক ধরনের ড্রাগস ও বিষের অস্তিত্ব পাওয়া গেছে। আমি রোগীর ভেতরে বিষ অ্যান্টিডোট দিয়েছি, তবে তা আধা ঘন্টা হয় স্থির রাখবে। এখন রোগীকে বাঁচাতে হলে আধা ঘন্টার মধ্যে শহরে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে অপারেশন করতে হবে। আমরা পারবো না। দেখুন আপনি কি করতে পারেন। ডাক্তার চলে গেল।
রোদ্দুর যেন থমকে গেল। কি একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার প্রিয়তমাকে সে কি হারিয়ে ফেলবে? আধ ঘন্টার মধ্যে কিভাবে রোগীকে শহরে নিয়ে যাবে? কিভাবে? গাড়িতে নিয়ে গেলেও তো তার 4-5 ঘন্টার রাস্তা। রোদ্দুর যেন পাগল হয়ে গেছে। হাসপাতালেই নিজের প্রিয়তমের জন্য মাথায় হাত রেখে এক গগন বিদারী চিৎকার দিল। সব মানুষ জমে গেছে, তাকিয়ে দেখছে। রোদ্দুর উঠে দাঁড়ালো। না, এভাবে হবে না, এভাবে বসে থাকলে চলবে না। প্রিয়তমের জন্য তার কিছু করতে হবে। সে ফোন দিল, বলল, কোথায়? আমার লোকেশনটা চেক কর আর বল তাড়াতাড়ি। অপর পাশ থেকে কিছু একটা বলে কল কেটে দিল। রোদ্দুর অন্য এক জায়গায় কল করলো, বলল, কাম ফাস্ট এভরিওয়ান, ইটস অ্যান ইমার্জেন্সি, জাস্ট 2 মিনিটস, ফাস্ট। রোদ্দুর দ্রুত হুরের ক্যাবিনে ঢুকে পড়ল। ডাক্তার নার্সরা চমকে গেল। রোদ্দুর হঠাৎ করে পাশে থাকা মাস্ক নিয়ে নিজেকে কাভার করে ফেললো। হুরকে পাজা কোলে করে নিল, সোজা হেঁটে বাইরে চলে গেল। বাইরে বের হতেই 20 থেকে 30 জন গার্ড হুরে রোদ্দুরকে কাভার করে ফেললো। হাসপাতালের সামনে বড় মাঠে একটা হেলিকপ্টার ল্যান্ড করলো। রোদ্দুর দ্রুত পায়ে হুরকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়লো। কয়েকজন গার্ডও সাথে উঠলো। বাকিরা গাড়ি করে অন্যদিকে চলে গেল। সেখানে থাকা সবার মুখে মুখে একই নাম, মাফিয়া HB রুদ্র। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। রোদ্দুর তার কোলে নেতিয়ে পড়া হুরকে দেখে, বারবার দেখে আর চোখ বুজে, কখনো দাঁত মুখ খেচে। হুরের কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। 10-15 মিনিটের মধ্যেই রোদ্দুর হেলিকপ্টার শহরে পৌঁছে গেল। রোদ্দুর সামনে বসে থাকা একটা গার্ডকে ইশারা করে দিল। গার্ড বলল, সব সেট আছে স্যার, শুধু যাওয়ার অপেক্ষা। রোদ্দুর নিজেকে একটা হুডি দিয়ে কাভার করে ফেললো। এখন রোদ্দুরকে পুরোটাই মাফিয়া HB রৌদ্র লাগছে। শহরের মাফিয়া HB রৌদ্র মানে কালো হুডি পরা মাস্কওয়ালা ছেলেটি, খারাপ লোকদের জম আর ভালো মানুষের বন্ধু। হেলিকপ্টার শহরের নামকরা একটি হাসপাতালের ছাদে ল্যান্ড করলো। সাথে সাথে গার্ডরা হাজির। পুরো হাসপাতাল রোদ্দুরের গার্ডরা কাভার করে আছে। রোদ্দুর হুরকে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ডাক্তার নার্স আগে থেকেই উপস্থিত ছিল। তারা সাথে সাথে নিজেদের কাজ করা শুরু করে দিল। দীর্ঘ 4 ঘন্টা ধরে রোদ্দুর অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। রোদ্দুরের কাছে এ যেন এক বিষাদ স্বপ্ন, কোনোভাবেই শেষ হচ্ছে না। রোদ্দুর আর পারছে না, না সে সত্যিই পারছে না। তার মন চাচ্ছে অপারেশন থিয়েটারে ঢুকে যেতে কি হচ্ছে তা দেখতে। হুরপরিটা কতটাই না কষ্টের সাথে লড়াই করছে। কেন কেন তার হুরপরির ভাগ্যটা এত খারাপ? ছোট থেকেই এত লড়াই করছে, এত লড়াই। এখন মনে হচ্ছে হুরপরি আবার হাল ছেড়ে দিবে। মনে মনে মাবুদকে ডাকছে, তার হুরপরিকে যেন শক্তি দেয়, এবারের যুদ্ধে যেন ফিরে আসে। তার হুরকে যে তার জন্য ফিরে আসতেই হবে। মাথা নিচু করে রোদ্দুর এগুলো ভাবছে আর কান্না করছে। আজ পাথর মনও কান্না করছে, প্রার্থনা করছে প্রিয়তমের জন্য। প্রিয়তমের জন্য প্রিয়তমারা কি না করে। এর মধ্যেই রোদ্দুরের পুরো পরিবার এসে হাজির। শুধু দাদি আর রোদ্দুরের মা নেই। দুজনের অবস্থা অনেক খারাপ। রোহান এসে রোদ্দুরকে ধরলো। লিজা রোদ্দুরকে দেখে চমকে উঠল। তার মানে সে ঠিকই ছিল, এই রোদ্দুরই মাফিয়া HB রৌদ্র। লিজা 1 পা 2 পা পিছিয়ে যায়, এখান থেকে কেটে পড়লো। আর এর মধ্যেই ডাক্তার বের হলো। রোদ্দুর দ্রুত ডাক্তারের সামনে আসতেই ডাক্তার বলল, আপনারা রোগীকে সঠিক সময়ে নিয়ে এসেছিলেন। বিষের অ্যান্টিডোট দেওয়া তো রোগীর জন্য ভালো হয়েছে। রোগীর আউট অফ ডেঞ্জার আছে, তবে রোগীর শরীরে যে ড্রাগস পাওয়া গেছে তার সাইড ইফেক্ট আছে। এখন আপনারা দোয়া করুন রোগী যেন জ্ঞান ফিরে। আগামী 2 থেকে 3 ঘন্টা রোগীর জ্ঞান না ফিরলে রোগীকে ICDতে শিফট করতে হবে। রোহান এগিয়ে এলো, বলল, 2 থেকে 3 ঘন্টা জ্ঞান না ফিরলে কি হবে? সাইড ইফেক্ট হিসেবে রোগীর কমায় যেতে পারে, তারপর যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। আজও কাল ও 1 সপ্তাহ পরে কিংবা 6 মাস পরেও। এটা এখন রোগীর ইচ্ছা শক্তি আর আল্লাহ পাক এর উপর নির্ভর করে। ডাক্তার চলে গেল। রোদ্দুর হুরের কেবিনে ঢুকবে এর আগেই রাজুর কল আসে। রোদ, হুরের অবস্থা কি? কিছু গার্ডরা বললো অনেক ক্রিটিক্যাল নাকি? না, সে আউট অফ ডেঞ্জার আছে। কুত্তার বাচ্চাদের কি অবস্থা? কোথায় তুই? চলে আয়, কিছু রক্তের হোলি খেলি। আয়, সব সাজানো হয়ে গেছে। রোদ্দুর কল কেটে রোহান আর তার বাবাকে হুরকে দেখে রাখার কথা বলে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে গেল। রোদ্দুর নিজের আস্তানায় পৌঁছে গেছে। ভেতরে ঢুকতেই মোবাইলে কারো ভিডিও কল আসলো। সেই অজ্ঞাত ব্যক্তি। রোদ্দুরের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ফোন পিক করে বলল, খবর পেয়ে গেছিস? তোর কাছে আমি হুরকে রেখে এসেছি কেন? হ্যাঁ, তুই একদম বিনতি করেছিস দেখে। তবে আজ কেন হুরের এই দশা? হুরের কিছু হলে তোকে আমি ছাড়বো না রোদ। সম্পর্ক ভুলে যাব, ও আমার কথা দেওয়া আমানত।
এর মধ্যেই রাজু রোদ্দুরের পেছনে এসে দাঁড়ায়, বলল, ও ফারহান, কেমন ভাই? কি শুরু করলি? হুর ঠিক আছে। হুরকে তুই যতটা ভালোবাসিস ঠিক রোদ্দুরও ততটাই ভালোবাসে। হুর তোর বোন, মানে আমারও বোন। আর রোদ্দুরে রোদ্দুর হাতের ইশারায় থামতে বলল রাজুকে। রাজু থেমে গেল। কিছুক্ষণ চুপ থাক আর ভিডিওতে দেখতে থাক কি হয়।